বন্ধ নগর ভবনের কার্যক্রম। পশুর হাটের ইজারা কবে দেয়া হবে জানা নেই, এখন টিভিকে ডিএসসিসির প্রশাসক। বিকেলের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কর্মবিরতির ঘোষণা। পূর্ণ কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল নিহত। খুলনায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। এলডিসি উত্তরণের পর শুল্ক কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী হওয়ার তাগিদ। এবং গাজার স্কুলে শিশুসহ 25 ফিলিস্তিনিকে পুড়িয়ে হত্যা। হুথা আগ্রাসনে এক সপ্তাহে প্রাণ গেল প্রায় 600 জনের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সচিবালয়ের কর্মচারীরা। সেখানে আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, এই যে সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ মিছিল করছেন, তারা আসলে কি বলছেন? রাত্রি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 গত রাতেই কিন্তু আসলে জারি হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। এই প্রজ্ঞাপনের আগে থেকেই আসলে যখন থেকে এই অধ্যাদেশটি আসলে মন্ত্রিপরিষদ সভায় যে উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে সচিবালয়ের যে কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে আন্দোলন করছিলেন। এবং গত রাতে এই প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে কিন্তু আসলে এই আন্দোলনের যে মাত্রাটা সেটা কিন্তু আসলে আরো অনেক বেড়ে গেছে। আমরা এখন আছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে। এই যারা আন্দোলনকারীরা আছে তারা কিন্তু সচিবালয়ের বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয় থেকে কিন্তু যারা একত্রিত হয়ে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু আসলে একটি বিক্ষোভ সমাবেশের মতো হচ্ছে। এখানে কিন্তু তারা তাদের যে দাবি দাওয়াত এবং তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো তারা কিন্তু আসলে বলার চেষ্টা করছেন। এখানে আমরা সচিবালয়ের যারা কর্মচারীরা আছে তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তারা যা বলছেন যে এই অধ্যাদেশটি আসলে জারি হলে তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি কিন্তু আসলে বিঘ্নিত হবে। তাদের যে কাজের যে ধরনটি আছে, তাদের কাজের যে গতিটি আছে সেটি মন্থর হয়ে যাবে। তারা বলছেন যে এই অধ্যাদেশটি জারির সময় কিন্তু আসলে কোনোভাবেই তাদের মতামত দেওয়া হয়নি বা তাদের সাথে কথা বলা হয়নি। এর ফলে এই যে অধ্যাদেশটি আছে সেটি একপেশ হয়ে গেছে এবং তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি বিঘ্নিত হচ্ছে। তারা বলছেন এই অধ্যাদেশটি জারি হলে তারা তাদের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আছে তাদের প্রতি তাদের উপর যে একটা অত্যাচার এবং তাদের প্রতি বিভিন্ন ধরনের অবিচারের সম্মুখীন তারা কিন্তু হতে পারেন, এরকম আশঙ্কা তারা কিন্তু আসলে করছে। সেই আশঙ্কা, সেই ভয় থেকেই কিন্তু আসলে আজকে আমরা দেখেছি সচিবালয়ের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে কর্মচারীরা আছেন তারা একত্রিত হয়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু একত্রিত হয়েছেন। আমরা দেখেছি সচিবালয়ের বিভিন্ন দপ্তর, বিভিন্ন কক্ষে কিন্তু তালা মারতে আমরা দেখেছি। সব কক্ষ এবং সব দপ্তর থেকে কিন্তু সব কর্মচারীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু আসলে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরা দেখেছি বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো উপস্থাপন করছে। তারা বলছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন সেই সচিব আসলে এই অধ্যাদেশ জারির পিছনে দায়ী বলে তারা মনে করছেন এবং সেই জন্য তারা আসলে এই সচিবের পদত্যাগও কিন্তু এখান থেকে কিন্তু দাবি করছেন এবং তারা বলছেন, আলটিমেটাম দিচ্ছেন যে এখান থেকে যদি এই অধ্যাদেশটি অবিলম্বে প্রত্যাহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে আরো বৃহৎ, আরো বড় এবং আরো কঠিন কর্মসূচি দিবেন বলে কিন্তু তারা এখান থেকে বলছেন। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই সরকারি কর্মচারীদের এই অধ্যাদেশ নিয়ে আন্দোলনগুলো কিন্তু দেখছিলাম, কিন্তু সেই কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে লোক সমাগম কিন্তু আমরা অনেক বেশি দেখছি এবং সব দপ্তর থেকেই কিন্তু আসলে আমরা দেখছি যে লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তাদের দাবি দাবাগুলো তাদের স্লোগান মাধ্যমে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং এখান থেকে আসলে স্পষ্ট একটি বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন যে অবিলম্বে যদি এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু তারা সামনের দিকে আরো কঠোর কর্মসূচি দিবেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাত্রি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সচিবালয়ের কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান।
নগর ভবনের সকল কার্যক্রম এখনো বন্ধ। কবে চালু হবে জানেন না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। এখন টিভিকে তিনি আরও জানান, কোরবানির পশুর হাটের ইজারা এখনো দেওয়া হয়নি। কবে দেওয়া হবে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। সমাধানের কোনো পথ তার কাছে নেই বলে জানান প্রশাসক শাহজাহান মিয়া। তার কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি। কি কার্যক্রম সব বন্ধ এখনো? এখন কথা বলতে পারছি না, বন্ধ। কবের মধ্যে চালু হবে কোনো আইডিয়া? I don't know, I have no idea about that. কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। This moment I don't see any, আমার কাছে কোনো instruction আসেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা। সেখানে আছেন সিউল আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, নগর ভবনে অবরোধ করে রেখেছেন তার সমর্থকরা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আপনি নিশ্চয়ই জানেন যে নগর ভবনে প্রায় আজকে সহ 11 দিন যাবৎ নগর ভবনে যে সেবাগুলো আছে সেগুলো বন্ধ আছে এবং নগর ভবন আজও তালাবদ্ধ। এবং নগর ভবনে যে সকল কর্মীরা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকে এই নগর ভবনের সামনে বসছে। তবে আমি সকাল 9:30 থেকে এখানে আছি, তবে তখন আমরা কাউকে দেখিনি। তবে পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীরা কিংবা মিডিয়াগুলো আসা শুরু করেছে তারপরে কিন্তু তাদের আন্দোলন আবারও বেগবান হয়েছে এবং তাদের সেই একই দাবি, আসলে জনাব ইশরাক হোসেনকে এখনও পর্যন্ত শপথ কেন পড়ানো হচ্ছে না, তার জন্য কিন্তু এই আন্দোলন তারা নগর ভবনে আবারও জড়ো হয়েছেন, তারা এই আন্দোলন করছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে আসলে কেউ না থাকলেও আস্তে আস্তে বিভিন্ন ইশরাক সমর্থিত যারা আছেন তারা এখানে আসতে শুরু করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু গণমাধ্যমে ইশরাক হোসেন একটি বিবৃতি পাঠিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে গণমাধ্যমগুলো যেহেতু একটি প্রতিবেদন করেছিল যে একটি রিট পিটিশন দায়ের করেছে ইশরাক হোসেন, তবে এরকম কোনো কিছু করেনি। এবং তিনি বিবৃতিতে বলেছেন যে আদালতের প্রস্তুতির অংশ হিসেবেই একটা এন্ট্রি করানো হয়েছে, শুধুমাত্র রিট পিটিশনের আগে যে এন্ট্রি করানো সেটি করানো, তবে রিট পিটিশন এখনও পর্যন্ত দায়ের করানো হয়নি। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে রিট পিটিশনের দায়ের করার একটি এন্ট্রি করানো হয়েছে, তার আগে আমরা দেখলাম যে হাইকোর্ট থেকেও রিট খারিজ করা হয়েছে। তার আগেও নির্বাচন কমিশন থেকেও তাকে বলা হয়েছিল যে এই মেয়রের শপথ পড়ানোর কথা, এই সকল কিছু কিন্তু করা হয়েছে। তবে তার পাশাপাশি যেটি হয়েছে যে নগরের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও আছে। সকালে আমরা প্রশাসকের সাথে আমি নিজে ফোনে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি অফিস করতে পারছেন না এবং নাগরিক সেবা বন্ধ আছে, কবে শেষ হবে সেটাও তিনি জানেন না। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যেহেতু কোরবানির ঈদ সামনে এবং কোরবানির ঈদের হাটের ইজারাগুলো দেওয়া হবে সেগুলোর কি আপডেট আছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ইজারা দেওয়া হয়নি এবং তার কোনো আপডেটও নাই। কবে এই সমস্যার সমাধান হবে সেটি নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সমাধান কবে হবে তার কাছে কোনো তথ্য নেই। উপর থেকে কোনো নির্দেশনা কিংবা এই সকল কিছুর সমাধান না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের সমাধান তার কাছেও নেই, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। রাত্রি নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সিউল আহমেদ। চাকরি শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান ও খুলনায় আছেন রামিম চৌধুরী। প্রথমে চলে যেতে চাই বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন? ওকে। দাবির লক্ষ্যে কিন্তু তারা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এবং এই পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। এর আগে গত 5 তারিখ থেকে 5 মে থেকে তাদের কিন্তু যে কর্মবিরতি সে কর্মবিরতি কিন্তু শুরু হয়েছিল। প্রথমে তারা 1 ঘন্টা কর্মবিরতি করেছিলেন, তারপরে তারা 2 ঘন্টা, তারপরে অর্ধ দিবস এবং আজ থেকে 26শে মে থেকে তারা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছেন এবং তারা কিন্তু তাদের অফিসে রয়েছেন, তাদের অফিসিয়াল কাজকর্ম তারা করছেন, কিন্তু পাঠদানের ক্ষেত্রে শ্রেণীকক্ষে তারা কিন্তু যাচ্ছেন না। শুধুমাত্র যারা শিক্ষার্থী তাদের কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু মাঝে মাঝে তারা শ্রেণীকক্ষে যাচ্ছেন, তারপরে আবার চলে আসছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্কুলটিতে রয়েছি সেটি হলো শহরের ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শ্রেণীকক্ষে বাইরে খেলাধুলা করছেন, কেউ শ্রেণীকক্ষে রয়েছেন। এইভাবে প্রায় 4 শতাধিক যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন।
এবং তারা কিন্তু এই কর্মবিরতিতে শিক্ষার্থীরা কিন্তু তেমন লেখাপড়া তাদের হচ্ছে না, তারা আসছেন এবং তারা চলে যাচ্ছেন। এইভাবে কিন্তু শিক্ষার্থীরা তারা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। আর যে কর্মবিরতির কারণগুলো সেটি হলো শিক্ষকরা যেটি চাচ্ছেন তাদের যে 13তম গ্রেড, সেই 13তম গ্রেড থেকে উন্নতিকরণে পরে তারা 11তম গ্রেড চাচ্ছেন, তারপর টাইম স্কেল চাচ্ছেন এবং সরকারি শিক্ষকরা রয়েছেন তারা শতভাগ যেন প্রধান শিক্ষক হতে পারেন সেই ক্ষেত্রে তারা একটা নিশ্চয়তা চাচ্ছেন। এইভাবে কিন্তু তারা এই দাবিগুলো নিয়ে কিন্তু কর্মবিরতি শুরু করেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শিক্ষাদান থেকে তারা বিরত থাকবেন। অফিসিয়াল যে কর্মকাণ্ড সেটা তারা করবেন কিন্তু শিক্ষাদান থেকে বিরত থাকবেন। তারা চাচ্ছেন যত তাড়াতাড়ি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তত তাড়াতাড়ি তারা ক্লাসরুমে ফিরে যেতে পারবেন এবং তারা পাঠদান শুরু করবেন এবং শিক্ষার্থীদের যে লেখাপড়া যে ক্ষতি হচ্ছে তারাও নিজেরাও বুঝতে পারছেন যে ক্ষতি হচ্ছে, তারপরও তাদের আর কোনো বুদ্ধি না থাকা, তাদের কোনো অচল হয়, তাদের যে বারবার দাবি জানানোর পরেও তারা যখন কোনো সমাধান পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু তারা এই পদ্ধতি তারা গ্রহণ করেছেন এবং তারা চান যে অতি দ্রুত তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং তারা যেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারেন। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ। এবার যেতে চাই খুলনায় রামিম চৌধুরীর কাছে। রামিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি সারা দেশের মতো খুলনাতেও কিন্তু একই রকম অবস্থা। এখানকার যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আমরা সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছি এবং সেখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে কেন্দ্রে ঘোষিত যে 3 দফার যে দাবি আদায় যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এবং আমি এই মুহূর্তে যে স্কুলে রয়েছি এখানকার টুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন কিন্তু শিক্ষকরা ক্লাসে আসেননি, কিন্তু তারা শিক্ষার্থীদের তদারকি করছেন। এখানকার শিশুরা কিন্তু সকালেই তারা যার যার সময় মতো ক্লাসে ফিরেছেন, কিন্তু এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে তারা তাদের যে কর্মসূচি রয়েছে পূর্ণ দিবস যে কর্মবিরতি পালনের যে কর্মসূচি কেন্দ্রের ঘোষিত যে কর্মসূচি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু 11তম গ্রেডে তাদের আনতে হবে এবং তাদের যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে যে 13তম গ্রেডে বর্তমানে তারা রয়েছেন, তারা কিন্তু 11তম গ্রেডে তারা যেতে চান। এছাড়াও কিন্তু তারা আরও 2টি দাবি কিন্তু করেছেন। মোটামুটি বলে চলে যে এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে তারা যে তাদের যে 3 দফা দাবি সেটি কিন্তু তারা যেন পালন করে, তারা দাবি যেন দ্রুতই পূরণ হয় এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং ক্লাস কিন্তু তারা করবেন না। এবং শিক্ষার্থীরা ক্লাসে আমরা দেখেছি সকাল থেকে আসছেন এবং তারা কিন্তু ফিরেও যাচ্ছেন অনেকেই ক্লাস না করে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রাথমিক শিক্ষার যে কর্মবিরতি শিক্ষকদের তার সবশেষ খবর। 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়া শেষে কথা বলেন তিনি। বলেন, স্বৈরাচার চলে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত ভুল, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এইটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কমবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শঙ্কা প্রকাশ করেন, গণতন্ত্রের পুনরুদ্ধারে দেরি হলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বাড়তে থাকবে। ডিআরইউ এর 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন।
আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। গেল রাত 10টার পর গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসকরা সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানার বিএনপির আহ্বায়ক জানান, গুদারাঘাট 4 নম্বর রোডের সাবেক কমিশনারের কার্যালয়ের বিপরীতে টং দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল সহ কয়েকজনকে নিয়ে বসেছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ 2 ব্যক্তি এসে গুলি করে তাকে। দুজনেই মাস্ক পরা ছিলেন। এরপর ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটানো হতে পারে। এছাড়া 5 আগস্টের পর সাধন বিভিন্ন সময় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করতেন বলেও জানায় তার পরিবার। বলছে যে আছে এরকম, দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তাই আবার বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে, কে আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব। রাজনীতি কি বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে, ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। আমরা সবাই চাচ্ছি যে দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করা হোক। খুলনায় এক রাতে 2টি হত্যার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে মহানগরের সোনাডাঙ্গা ও রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক 12:30টায় একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গার 22 তলার কাছে গোলাম হোসেন নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে 2-3 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে রাত 10টার দিকে রূপসা শ্রীফলতলা এলাকার রনি নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বছরখানেক আগে রনির ছোট ভাইকেও কুপিয়ে হত্যা করা হয়। সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান এবং এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভার কার্যক্রমের অংশ হিসেবে দিনের শুরুতে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5 আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায়, শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার গৌরীপুরে অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। আর নরসিংদীতে রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে মাসুদ আলম এবং নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই মাসুদের কাছে। মাসুদ, আজ কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে? অভিযান কতদিন চলবে? এই যে গৌরীপুর বাজারটি হচ্ছে একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে দুপাশেই মূলত হচ্ছে এই গৌরীপুর বাজার। এখানকার যে
ঢাকা চট্টগ্রাম মুখী যে বাস চলাচল করে সেখানকার বাস স্ট্যান্ডে আসলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে বা দখলদারা রয়েছে। সেই অবৈধ দখলদার এবং স্থাপনার বিরুদ্ধে মূলত অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন। আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে আসলে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে যৌথভাবে এখানে প্রায় 200 থেকে 250 অবৈধ স্থাপনা রয়েছে। একটি পাশ ভেঙে তারা এখন অপর একটি পাশে ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখেছি যে এখানে যে ফুটপাত এবং যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এগুলোর অধিকাংশই হচ্ছে আসলে ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে ফল একই সঙ্গে হোটেল থেকে শুরু করে নানান ধরনের যে ভাসমান ব্যবসাগুলো। একই সঙ্গে যারা স্থায়ীভাবে আসলে ব্যবসা করছেন তারাও আসলে অবৈধভাবে সড়কের উপরে এসে কিন্তু তারা ব্যবসাপাতি করছেন। সেই স্থাপনাগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে একেবারে বুলডোজারের মাধ্যমে। আমরা এখানকার যারা অভিযান চালিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন যাবত আসলে এখানে মানুষের ভোগান্তি তৈরি করছিল তারা। একই সঙ্গে যারা যাত্রী উঠানামা করছেন তারা বাস থেকে নেমে কিন্তু আসলে দাঁড়ানোর কোনো পরিস্থিতি থাকে না, যার কারণে মূলত আজকে তারা ঘটাও করে এই অভিযান আসলে পরিচালনা করেছেন। এখানে যাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন তাদেরকে এর আগে বেশ কয়েকবার চিঠির মাধ্যমে একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করা হয়েছে, কিন্তু তারপরেও তারা সরে না যাওয়ার কারণে মূলত আজকে এই অভিযান পরিচালনা করেছেন। তো রাত্রে ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার যেতে চাই নরসিংদীতে, সেখানে আছেন রাকিবুল ইসলাম। রাকিব, রেলের জায়গায় দখল মুক্ত করতে কর্তৃপক্ষের অভিযান কতদিন চলবে? ঢাকা চট্টগ্রাম রেলপথের যে ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদী অংশের আরশীনগর এবং পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে কিন্তু থেকে উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলওয়ের ভূসম্পদ বিভাগ। নাসির উদ্দিন মাহমুদ ঢাকা জোনের রেলওয়ে ভূসম্পদ বিভাগের কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরানপাড়া এলাকায়। এটি আরশীনগর এবং গেটবাজার এলাকার মাঝামাঝি জায়গায় রয়েছে। আমাদের পাশেই কিন্তু উচ্ছেদ অভিযান নরসিংদী এবং আঞ্চলিক সড়ক সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরানপাড়া এলাকায়। এটি আরশীনগর এবং গেটবাজার এলাকার ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে। আমার ঠিক পাশেই কিন্তু উচ্ছেদ অভিযান মিনিট দুয়েক আগে পরিচালনা করে দিকে এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে আসলে কেউ কেউ অভিযোগ করে বলছিলেন যে স্থানীয় বেশ কয়েকজন বা যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে এলাকায় তারা আসলে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া বা চাঁদার এই কাজ করেছেন বা এখানে অবৈধ দোকান বসার সুযোগ করে দিয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যে 30টিরও বেশি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এই পুরানপাড়া এলাকা পার হয়ে গেটবাজার এলাকা পর্যন্ত কয়েকটা স্থাপনা রয়েছে। উচ্ছেদ অভিযানের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি পণ্য শিল্পে ভর্তুকি দেওয়ার সুবিধা কমাতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে 2026 সালের 24 নভেম্বর। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3 সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যে কোনো 2টি সূচকে যোগ্যতা অর্জন কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়। 2018 ও 2021 সালের ত্রিবার্ষিক মানদণ্ডের 3টিতেই উত্তীর্ণ হয়।
2021 সালেই চূড়ান্ত সুপারিশ পায় যে 2024 সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারবে বাংলাদেশ। 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রস্তুতির জন্য আরও 2 বছর পিছিয়ে দেওয়া হয়। যদি এলডিসি থেকে উত্তীর্ণ হয় তাহলে বাংলাদেশই হবে প্রথম দেশ যারা 3টি সূচকেই উত্তীর্ণ হয়ে বের হবে। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে প্রস্তুতি নিতে হবে। জোর দিতে হবে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায়। 1975 সালে এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজার পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ব সংরক্ষণ ইস্যুতে ওষুধ শিল্পে নতুন চ্যালেঞ্জ যুক্ত হবে। বেড়ে যাবে ওষুধের দাম এবং এতে রপ্তানি বাজারও কিছুটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদেশি সহযোগী সংস্থার সহজসত্ত্বের ঋণ ও অনুদান সহায়তা কঠিন হয়ে পড়তে পারে। রপ্তানি পণ্য ও শিল্পে ভর্তুকি দেয়া বাতিল করতে হবে। এলডিসির লক্ষ্য পূরণ হলে আন্তর্জাতিক ব্যবসা ও করসহ অনেক সুবিধাই বাতিল হবে বাংলাদেশের। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে সুবিধা বাতিল হলেও বিদেশি বিনিয়োগ বাড়ানো ও খোলা বাজারে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবসা সুযোগ থাকলে এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রভাব পড়বে না, আর তা না হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে, সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বেশি সুদে হলেও ঋণ নিয়ে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে অধিক খরচ করা সম্ভব হবে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই জন্য একসাথে সব সুবিধা বাতিল না করে অন্যান্য দেশগুলোর সাথে চুক্তির মাধ্যমে বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। জড়িত বাজার ব্যবস্থাপনা, নজরদারি, খবরদারি এগুলো আমাদের চলমান রাখতে হবে। আমরা সেটা যদি না করি তাহলে তো বাড়তি আরেকটা যখন চ্যালেঞ্জ আসবে সেটা তো আমাদের জন্য অবশ্যই এটা আরও আমাদের জন্য এটা একটা অশনি সংকেত নিয়ে আসবে। সুতরাং আমার মনে হয় যে আমাদের চলমান অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ভালো করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও আমাদের অব্যাহত রাখতে হবে। আর এলডিসি গ্র্যাজুয়েশনের যে নেতিবাচক প্রভাব সেটা যাতে আমাদের এই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত না করে সেদিকটাতেও আমাদের নজর রাখতে হবে। অপরদিকে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বাজার স্বাভাবিক রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সব ক্ষেত্রেই ভোক্তার দৃষ্টিকোণ দিয়ে যে দেখেন তাহলে এই এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পরে যে আমদানির এগেনস্টে যে প্রোটেকশনটা আছে সেই প্রোটেকশনটা কমানোর যে বাধ্যবাধকতা আছে সেটা কিন্তু ভোক্তার জন্য ইতিবাচক। এফডিআইয়ের পথটা যদি মসৃণ হয়ে যায়, এখন এই অর্থনৈতিক অঞ্চলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রায়োরিটাইজ করা হয়েছে, সেই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে এসে উৎপাদন করে তাহলে তো ওখানে আপনি কম্পিটিটিভনেসের যে প্রবলেমটা সেটার সমাধানটা পাচ্ছেন, কারণ ওদের টেকনোলজি আসবে, ওদের ম্যানেজমেন্ট আসবে। যেসব সূচকের উপর ভিত্তি করে এলডিসি উত্তরণ হয় তা বেশ সুসংহত, কিন্তু অর্থনীতির কিছু সূচক পতিত আওয়ামী লীগের আমলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। যদি এগুলো সংশোধন করা হয় তবে এলডিসি উত্তরণ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। পটুয়াখালীতে জমে উঠেছে পশু বেচাকেনা। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার পশু বেচাকেনার কথা বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে কাইয়া গরুর হাট থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রাত্রি আপনি আসলে যথার্থ বলেছেন যে বরিশাল বিভাগীয় অঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন গরুর হাট হয়েছে বাউফল উপজেলার এই কালাইয়া গরুর হাটটি। এখানে কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণের গবাদি পশু এখানে বেচা বিক্রি হচ্ছে। গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু এখানে বেচা বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে আসেন সড়ক পথে এবং নৌপথে, উভয় পথেই কিন্তু তারা এখান থেকে গরু, ছাগল ক্রয় করে তারা গন্তব্যে নিয়ে যাচ্ছেন এবং দেশের বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করছেন। এখানে কয়েকশো
পাইকার এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে আমরা গরু কিনতে এসেছি, তবে এখানকার যে গরু স্থানীয় জাতের গরু হওয়ায় সেই গরুর চাহিদা এখানে বেশি রয়েছে এবং সে কারণেই কিন্তু তারা গ্রামীণ পর্যায়ে যে উৎপাদিত গরু এবং খামারের যে কিছু গরু এই বাজারে উঠেছে সেগুলো কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে। এখানকার বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে প্রতিটি গরু বিক্রি হচ্ছে 52,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। এছাড়া যে ছাগল তা বেচা বিক্রি হচ্ছে 12,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত মূল্যে ছাগল বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে হাসিল আদায়কারী তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখানকার যে নিরাপত্তা নিশ্চিত এবং এই ব্যবসায়ীদের যে সুরক্ষার জন্য তারা এখানকার কালাইয়া যে নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে তাদের সমন্বয়ে এবং স্থানীয় যে দফাদার, চৌকিদার এবং স্থানীয় হাসিলদের যে নিজস্ব একটি বাহিনী রয়েছে, তারা এখানকার বিক্রেতা এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করছে। এবং এখানকার যে আগত যে পশু বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন এবং সেই গরু কিন্তু এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। এখানকার যে হাসিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে প্রতিদিন এখানে শত কোটি টাকার গবাদি পশু বেচা বিক্রি হচ্ছে। কোরবানি যতই এগিয়ে আসছে ততই কিন্তু এখানে গবাদি পশুর সংখ্যা আরো বাড়বে। আজকে যে পরিমাণে গরু এখানে এবং ছাগল উঠেছে, আগামী সপ্তাহে এর চেয়েও 3 গুণ পরিমাণ বাড়বে বলে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যে ইজারাদার। তো এখানকার যে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা এখানে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি পটুয়াখালীতে জমে উঠেছে পশু বেচাকেনা, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ। মৌলভীবাজারের সীমান্ত দিয়ে গতকাল 153 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এ পর্যন্ত মোট 302 জনকে পুশ ইন করা হচ্ছে বড়লেখা সীমান্ত দিয়ে। এ নিয়ে আরও জানাতে বড়লেখার লাতু সীমান্ত থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা কেমন দেখছেন? বিশেষ করে 52 বিজিবি এবং 46 বিজিবির যে বিজিবি ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু ইতিমধ্যে টহল জোরদার করা হয়েছে এবং যখন থেকে বিজিবি পুশিনের শিকার হচ্ছে বাংলাদেশে, তখন থেকে বিজিবি কিন্তু তাদের টহল আরো বেশি জোরদার করে দিয়েছে এবং যাতে করে ভারত থেকে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য তারা সচেতন রয়েছে। এদিকে আমি কথা বলেছিলাম 52 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা সীমান্তে টহল জোরদার করেছেন এবং প্রতিটি বিজিবি ক্যাম্পে কিন্তু তারা সিপাহী বা অফিসার জওয়ানদেরকে তারা বাড়িয়ে দিয়েছেন এবং তারা কিন্তু খুবই সতর্কতার সাথে সেটা পালন করছে। ইতিমধ্যে মৌলভীবাজার সীমান্ত দিয়ে প্রায় মৌলভীবাজার এবং নয়াগ্রাম বিয়ানীবাজার উপজেলা সীমান্ত দিয়ে গতকাল পর্যন্ত 302 জনের অনুপ্রবেশ ঘটেছে এবং 302 জনকেই কিন্তু বিজিবি আটক করে বিয়ানীবাজার থানা এবং বড়লেখা থানা সহ অন্যান্য থানায় ইতিমধ্যে সুপর্দ করেছে এবং তাদের পরিচয় সম্পর্কে তারা জেনেছে যে তারা বাংলাদেশী নাগরিক এবং বেশিরভাগ ক্ষেত্রে কুড়িগ্রামের নাগরিক এবং কুড়িগ্রামের নাগরিক হিসেবে ইতিমধ্যে অনেকজনই কিন্তু তারা চলে গিয়েছে। বিশেষ করে গতকালকে 80 জন লাতু সীমান্ত দিয়ে, 42 জন পাল্লাতল সীমান্ত দিয়ে এবং বিয়ানীবাজার নোয়াগাঁও সীমান্ত দিয়ে 32 জন অনুপ্রবেশ করেছে। তার আগে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে বাকিরা অনুপ্রবেশ করেছিল এবং ইতিমধ্যে তারা সেগুলো তাদেরকে থানায় সুপর্দ করেছে এবং আমি আজকে কথা বলেছিলাম বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 121 জনকে বড়লেখা থানায় সুপর্দ করেছিল বিজিবি। সেখান থেকে ইতিমধ্যে 14 জন তাদের বাড়িতে চলে গিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং তারা হয়তো বাড়ি ফিরে যান। আমি এ বিষয়ে কথা বলেছিলাম পুলিশ সুপার MK জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তারা সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছেন এবং যাদেরকে বিজিবি ধরে তাদের কাছে দিচ্ছে তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করে এবং বাংলাদেশি কিনা সেটা শনাক্ত করে তারা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যে যাদেরকে বিজিবি আটক করেছে কারো বাড়ি কিন্তু বাংলাদেশের বাইরে না এবং সবাই কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে গুজরাট সহ দিল্লি সহ বিভিন্ন এলাকায় তারা বসবাস করছিল এবং সেখানে দীর্ঘদিন থেকে তারা ইট ভাটার কাজ সহ অন্যান্য মাটি কাটার কাজ এবং দিনমজুরের কাজ সহ বিভিন্ন কাজ করতো এবং তারা সেখান থেকে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিনের শিকার হচ্ছিল এবং যারা ঢুকেছে বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে বিশেষ করে যারা মুসলিম রয়েছে তাদেরকে কিন্তু পুশিনের শিকার করছে এবং তারা বলছে এ পর্যন্ত কিন্তু সীমান্তে প্রচুর পরিমাণে লোক রয়েছে যাদেরকে পুশিন করার চেষ্টা করছে ভারতীয়
বিএসএফ, এবং তারা বলছে যে ভারতীয় বিএসএফ এর হাতে বাংলাদেশে অনেকেই কিন্তু নির্যাতিত হচ্ছে, এবং এ বিষয়ে বিজিবির প্রত্যেকটি যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং তারা খুবই তৎপর রয়েছেন। এ বিষয়ে আমি কথা বলেছিলাম 46-এর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে মুরইচড়া এবং দলাই সীমান্ত দিয়ে প্রায় 37 জন অনুপ্রবেশ করেছিল, তারপরে আর অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তারা তাদের টহল জোরদার করেছেন এবং যতক্ষণ পর্যন্ত ভারত থেকে পুশিন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের টহল জোরদার রাখবেন এবং যাতে করে বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। এবং তারা বলছেন যে বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সীমান্ত এলাকায় টহল জোরদার করেছেন এবং তাদের এই টহল জোরদার ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বড়লেখা লাচু সীমান্ত নিয়ে সবশেষ। মৌলভীবাজারের বিএসএফ এর পুশিনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন MA হামিদ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। শুধু গাজা সিটির এক স্কুলে হামলা চালিয়ে 6 শিশু সহ 25 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল। কিন্ডারগার্টেন স্কুল সহ আরও বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একই দিনে গাজায় শতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক সপ্তাহে আগ্রাসন ও ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনের। এদিকে গাজায় থাকা বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপ ও আরব দেশগুলোর। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুথিদের, আর হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন ঢাকা। এবারে খেলার প্রসঙ্গ। আজকের মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি ফের সচল হবে বলে আশা করছে বাফুফে। এরই মাঝেও প্রথম দিনে 3,500 টিকিট বিক্রির দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ করেও যারা টিকিট পাননি তাদেরও দেওয়া হবে টিকিট। আর নানা জটিলতার মধ্যেও সুখবর, 30 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। 10 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। টিকিট চাহিদা আকাশচুম্বী। টিকিট ছাড়ার প্রথম 10 মিনিটে 1 লাখের বেশি টিকিট প্রত্যাশী গ্রাহক টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে অচল হয়ে পড়ে এবং সাইবার আক্রমণের শিকার হয় টিকিট বিক্রির এই সাইটটি। বহুল কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝাড়েন ফুটবল প্রেমীরা। প্রশ্ন উঠেছে, সক্ষমতা যাচাই বাছাই না করেই কি টিকিফাইকে দায়িত্ব দিয়েছে বাফুফে? ইফতি সাহেব কি বলেছিলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছিল আমাদের প্রকিউরমেন্ট কমিটি, ওই প্রেজেন্টেশনের উপরে আমাদের যে ইনফরমেশন দরকার ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যা দরকার ছিল, ওইটার বেসিসে আমরা আমাদের বেস্ট ডিসিশন নিয়েছি। বাংলাদেশে ফার্স্ট টাইম মেবি প্রথম 10 মিনিটে 1 লক্ষ প্লাস লোক লগ ইন করেছে টিকিট কিনতে। উপায়ন্তর না পেয়ে সাইবার সিকিউরিটি শরণাপন্ন হয়েছে বাফুফে। প্রত্যাশা রবিবার রাত অথবা সোমবারের মধ্যেই পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে। আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট রবিবারের পরিবর্তে ছাড়া হবে মঙ্গলবার। টিকিফাই ওদের একটা আইনের আওতায় একটা পরিকল্পনা আছে ওনাদের, বা যতক্ষণ না আমরা 100% অ্যাসুরেন্স দিতে পারবো যেটা ডাউন হবে না, আমরা ততক্ষণ টিকিট আর বিক্রি করবো না। ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি। অবশ্য প্রতিবন্ধকতার মধ্যেও 3,500 টিকিট বিক্রির দাবি বাফুফে কর্মকর্তার। পাশাপাশি সাইবার আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও যে সকল দর্শক পেমেন্ট করেও টিকিট পাননি তাদেরকেও দেয়া হবে টিকিট। এত সব সমস্যার মধ্যেও সুখবর, জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ায় খুশি AFCর পর্যবেক্ষক দল। আর 30 মের মধ্যেই স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। 3,500 টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। স্টেডিয়ামটা আমরা 30 তারিখ বুঝে পাবো। স্টেডিয়ামে 2-3টা কাজ বাকি আছে। একটা হলো টাওয়ার একটা আছে অ্যাথলেটিক্সের, ওটা ওনারা বলছে 30 তারিখের ভিতরে উইথড্র করে নিবে। হামজে সমিতিরা যোগ দেওয়ার পর ফুটবলে ফিরেছে প্রাণ। দেশের মাটিতে প্রথমবারের মতো তারা খেলতে নামার অপেক্ষায় ফুটবল ভক্তরা। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা জনপ্রিয়তার উত্তেজনা সামাল দিতেও আগে থেকেই প্রস্তুতি নিতে হবে বাফুফের। অন্যথায় সর্বশেষ বিপিএলে বিসিবির অভিজ্ঞতা বরণ করতে হতে পারে বাফুফেকেও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন ঢাকা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
বন্ধ নগর ভবনের কার্যক্রম, পশুর হাটের ইজারা কবে দেয়া হবে জানা নেই, এখন টিভিকে ডিএসসিসির প্রশাসক। বিকেলের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কর্মবিরতির ঘোষণা, পূর্ণ কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল নিহত, খুলনায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। এলডিসি উত্তরণের পর শুল্ক কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী হওয়ার তাগিদ। এবং গাজার স্কুলে শিশুসহ 25 ফিলিস্তিনিকে পুড়িয়ে হত্যা, ক্ষুধা আগ্রাসনে এক সপ্তাহে প্রাণ গেল প্রায় 600 জনের। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।